হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে অনেক দিন বাদে এরকমভাবে একটা ভিডিও করছি। আজকে এই ভিডিওটা করার পেছনে যথারীতি একটা বেশ বড় কারণ রয়েছে। জেনারেলি সেরকম না হলে আমি এরকম ধরনের কোনো ভিডিও করি না। আজকে হচ্ছে 13th অফ মার্চ আর গতকাল ছিল 12th অফ মার্চ। তো 12th অফ মার্চ আপনারা সকলেই জানেন বন্ধুরা যে ওয়ার্ল্ড কিডনি ডে। তো আজকের দিনে কিডনি ডিজিজটা কিন্তু আমাদের মধ্যে বা বিদেশিদের মধ্যেও খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা নিয়ে সেইভাবে অ্যাওয়ারনেস নেই। সেই বিষয়টা সবার মধ্যে যতটুকু আমি জানি সেইটুকুনি সবাইকে জানানোর জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। তো প্রথমে যেটা আমি বলবো, আমরা জেনারেলি কি হয়, কিডনির অসুখ মানেই ভাবি কিডনি চেঞ্জ করতে হবে, আর যেটাকে বলা হয় কিডনি ট্রান্সপ্লান্ট। আর একটা বিষয় যেমন থাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে বা গুগল সার্চ করে বা যেরকম ধরনের ছোটোখাটো অনেক রিলস বা ভিডিওর মাধ্যমে জানতে পারি যে কিডনির অসুখ হয়েছে, এই করতে হবে, এই খেতে হবে, ওই খেতে হবে না, এরকম এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি বলবো বন্ধুরা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই ধরনের কোনো ভিডিও বা কোনো রকম প্রচার বা কোনো রকম কিছু দেখে প্রভাবিত হয়ে কিডনি পেশেন্টের এটা খাওয়া বারণ ওটা খাওয়া বারণ করবেন না। তাতে কি হয়, তারা ম্যালনিউট্রিশনে ভুগতে শুরু করে বা পটাশিয়াম সোডিয়াম লেভেলটা তাদের রক্তের মধ্যে কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়। কেন কি, কিডনি পেশেন্টদের মধ্যে যখন ক্রিয়েটিনাইনটা অনেকটা বেড়ে যায় তখন তাদের রক্তে পটাশিয়াম এবং সোডিয়াম লেভেলটাও বেড়ে যায়। এবার এই পটাশিয়াম আর সোডিয়াম লেভেলটা বেড়ে যাওয়াটাও যেমন একটু ডেঞ্জারাস, তেমনি খুব কমে যাওয়াটাও ডেঞ্জারাস। তো মানে রেঞ্জের মধ্যে থাকাটা খুব দরকার। তো তার জন্য খুব সঠিকভাবে এটা জানতে হবে কোন খাবারের মধ্যে কতটা পটাশিয়াম এবং কোন খাবারের মধ্যে কতটা সোডিয়াম আছে পার গ্রাম বা এই পোর্শন অনুযায়ী। তো সেইভাবে তাকে খেতে হবে। তো এই বিষয়ে যদি সঠিক তথ্য নেট থেকে জোগাড় করার হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটের যে পেজটা আছে ওটা দেখতে পারেন, কারণ ওখানে যেগুলো লেখা থাকে সেটাই কিন্তু চিকিৎসা ব্যবস্থা ওরিয়েন্টেড লেখাপড়া। মানে ওই আমি বলছি আপনি বলছেন সে বলছে এভাবে লেখা নয়। তো ভুল পাতে চালিত করার কোনো রকম নোট বা ইনফরমেশন ওইখানে অন্তত দেওয়া থাকে না। রইল কিডনি ডিজিজ হয়েছে মানেই কিন্তু এরকম না জীবন শেষ হয়ে গেল, তা নয়। কিডনি ডিজিজে মেডিসিন দেবেন ডাক্তাররা, ডায়েট চার্ট দেবেন, সংযত জীবনযাত্রা বলবেন, সেগুলো মেনটেন করবেন। হতে পারে কিছু ক্ষেত্রে যেটা এখন চলে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা অনেকের মধ্যেই হচ্ছে। অ্যাকিউট কিডনি ডিজিজ হয় আর ক্রনিক কিডনি ডিজিজ হয়। তো ক্রনিক কিডনি ডিজিজেরও বিভিন্ন স্টেজ আছে, 1, 4, 5 এরকম, যাই হোক। তো যখন সেটা এন্ড স্টেজে চলে আসে, যখন ডাক্তার দেখে যে আর কিডনি সেইভাবে ফাংশন করতে পারছে না, ইজিএফআরটা 15-এর নিচে চলে গেছে, তখন কি হয়, শরীরে ক্রিয়েটিনাইনের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। এবার কিডনি যখন ফাংশনেবল হতে পারছে না, শরীর থেকে সেই পরিমাণ বজ্র পদার্থ বার করতে পারছে না, যার ফলে বার্ন ইউরিয়া ওটাও বেড়ে যাচ্ছে, মানে শরীরে রক্তটা ভালো করে পরিশোধন হচ্ছে না, যার ফলে বজ্র পদার্থগুলো বাড়তে থাকছে। আর এটারও আর একটা কারণ, রক্তে কিন্তু পটাশিয়াম আর সোডিয়ামের মাত্রাও বাড়তে থাকছে। তখন ডাক্তার আপনাকে বা আপনার বাড়ির পেশেন্টকে সাজেস্ট করতে পারেন যে ডায়ালিসিস করার জন্য। আর একটা কারণেও হয় যেটা কিডনিতে ডায়ালিসিস করতে বলে, যে এডিমা হয়ে যায়, এডিমা প্লাস 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 হয়ে যায়, মানে ফ্লুইড রিটেনশনটা প্রচুর বেড়ে যায়। মানে যে পরিমাণ জল আমরা শরীরে গ্রহণ করছি সেই পরিমাণ জল কিডনি ইউরিনের মাধ্যমে বার করতে পারছে না। তখন কি হয়, মানুষ ফুলতে শুরু করে। এবার ফুলতে ফুলতে শরীরে জল জমে, তাই জন্যই ফোলা হয়। এডিমা হচ্ছে সেটাই। প্রথমে কি হয়, পাতা ফোলে,
তো পায়ের পাতা ফোলে, পায়ের গোজ ফোলে, এভাবে আস্তে আস্তে শরীরে অন্যান্য অঙ্গেও কিন্তু ভেতরে ভেতরে জল জমতে শুরু করে, এবং জলের এডিমাটা যখন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন পেটে ফেটে জল জমার ফলে আস্তে আস্তে লাংসের দিকেও জল চলে যায়। এবার অতিরিক্ত লাংসে জল চলে গেলে ডেফিনেটলি হার্ট ফেল করবে, কারণ হার্ট তো পাম্প করতে পারবে না, তার পাম্প করবার শক্তিটা কমে যাবে। তো সেজন্য এরকম কোনো সিচুয়েশন যদি কোনো পেশেন্টের হয় একদম ফেলে না রেখে তাকে এমার্জেন্সি বেসিসে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখানো উচিত বা হাসপাতালে ভর্তি করে দেওয়া উচিত। আর একটা ব্যাপার যেটা আমাদের মধ্যে এখনও একটা মিথ চলছে, আমরা ভালো করে ইনফরমেশনটা জানি না, যেটা হচ্ছে যে ডায়ালিসিস, কিডনি চিকিৎসাতে ডায়ালিসিস কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে। যখন দেখা যাচ্ছে আর কোনো উপায় নেই, তখন কিন্তু ডাক্তাররা কি বলে যে মেডিসিনের সাথে সাথে ডায়ালিসিসটাও নিন। কাউকে বলে সপ্তাহে একটা, কাউকে বলে সপ্তাহে দুটো, কাউকে বলে সপ্তাহে তিনটে, অ্যাকর্ডিং টু দেয়ার কিডনি হেলথ। ডাক্তার কিন্তু সেটা মানে নেফ্রোলজিস্ট যারা, তারা সাজেস্ট করবে। নেফ্রোলজিস্ট বলতে আমি এখানে আবার ক্লিয়ার করে দিতে চাই, যারা কিডনি স্পেশালিস্ট সেই সমস্ত ডাক্তারদের নেফ্রোলজিস্ট বলে। তো কিডনির সমস্যা হলে অবশ্যই আপনারা যদি অন্য কোনো ডাক্তারকে কনসাল্ট করে থাকেন, সেটা মেডিসিন হোক, জেনারেল ফিজিশিয়ান হোক, যাই হোক, চেষ্টা করবেন একজন বা দুজন নেফ্রোলজিস্টের মতামত নেওয়ার। এটা আমি আমার এই সবটাই কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবার ডায়ালিসিস নিয়ে আমার বা আমার বাড়ির লোকেরও একটা ভয় ছিল যে ডায়ালিসিস খুব কষ্টকর, ডায়ালিসিস করার পর আর বাঁচার কোনো ব্যাপার থাকে না, মানুষ সেই অন্তিম যাত্রাকালে চলে যায়। কিন্তু বন্ধুরা প্লিজ বিশ্বাস করুন, একদমই সেটা না। মানে ডায়ালিসিস করে যে পেশেন্ট এত কষ্ট পায়, দেখুন জল জমে যাচ্ছে এটা যতটা বলাটা ইজি, যে পেশেন্টের শরীরে ওই রকমভাবে জল জমছে, ক্রিয়েটিন বা অন্য জাতীয় জিনিসগুলো এতটা বেড়ে যাচ্ছে, তার কিন্তু শরীরে কষ্ট হচ্ছে। সে হয়তো মুখে বলছে না আমার এখানে ব্যথা ওখানে ব্যথা, এই জাতীয় কষ্ট তার হচ্ছে না, বাট তার কষ্ট হচ্ছে। তো সেই জন্য ডায়ালিসিস করলে প্রথমত ডায়ালিসিসের কোনো ব্যথা লাগে না, ডায়ালিসিস করতে কোনো ব্যথা লাগে না। 4 ঘন্টা ধরে ডায়ালিসিস হয়। ডায়ালিসিস দু ধরনের হয়, তো ডায়ালিসিস করতে গিয়ে কোনো রকম ব্যথা কিন্তু একদমই লাগে না। ইভেন ডায়ালিসিস করতে করতে 4 ঘন্টা পেশেন্ট আরামসে ঘুমাতে পারে। যদি পেশেন্ট মনে করে শুয়ে শুয়ে টিভি দেখবে, দেখতে পারে। যদি মনে করে মোবাইল করবে, ল্যাপটপে কাজ করবে, স্টোরি বুক পড়বে, গান শুনবে, আর ডায়ালিসিস চলাকালীন খাওয়াও যায়। এবার বলবেন ডায়ালিসিসটা কি? এটা একটা যন্ত্র যেটা বাইরে থেকে কিডনি যে কাজটা করতে পারছে না সেইটা করছে, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল এক্সপিরিয়েন্সড লোকজনদের তত্ত্বাবধানে, ঠিক আছে? তো এই সময় একটা ইঞ্জেকশনও দেওয়া হয়। তো এগুলো অনেক ভাস্ট, এগুলো আপনাদেরকে নেফ্রোলজিস্ট বলবে। কিন্তু আমি যেটা বলছি একজন পেশেন্ট হয়ে বা একজন পেশেন্টের বাড়ির লোক হয়ে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে ডায়ালিসিস করার পরই, প্রথম একটা কি দুটো ডায়ালিসিস করার পরই পেশেন্ট কিন্তু তফাৎ বুঝতে শুরু করবে। আস্তে আস্তে তার শরীর কিন্তু রিকভার করতে শুরু করবে, এবং আস্তে আস্তে মানসিকভাবে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলিকেও এটা বুঝতে হবে যে ডায়ালিসিস করা তাই হচ্ছে নর্মাল নিউ লাইফ। মানে আজকে যে পেশেন্টটার কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো, যাকে আমরা নিজেদের মধ্যে হয়তো বেশি দিন রাখতে পারতাম না, কিন্তু ডায়ালিসিস করার ফলে কি হচ্ছে, তার লাইফ স্প্যানটা কিন্তু আমরা অনেকটাই বাড়িয়ে দিতে পারছি, এবং সে অনেক অনেক বেশি নর্মাল লাইফ লিড করছে। আমি এমন অনেকজনকে দেখেছি যারা ডায়ালিসিস মোর দ্যান 5 ইয়ার্স করছে এবং হ্যাপিলি নর্মাল লাইফ লিড করছে। ডায়ালিসিস করে কাজে চলে যাচ্ছে, কাজ বা হতে পারে কাজ থেকে এসে ডায়ালিসিস করছে। এরকম ডায়ালিসিস করলে যে খুব তারপরেও যে শরীর ছেড়ে দেয় এরকমও কিন্তু খুব বিশেষ ব্যাপার নয়। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, খাওয়া দাওয়াটা প্রপার করবেন, একজন জেনারেল ডায়েটিশিয়ানের আন্ডারে যদি সেরকম মনে করেন ডায়েট চার্ট নিয়ে নেবেন, কারণ ডায়ালিসিসের ক্ষেত্রে প্রোটিন ইনটেকটা একটা ম্যাটার করে। তো সেটা ওরা বলে দেবে কোন খাবারটা কিভাবে খেতে হবে, বিশেষ করে শাক সবজি ফল
সব কিছুটাই কীভাবে খেতে হবে, তার প্রিপারেশনগুলো কীভাবে করতে হবে সেটা কিন্তু তারা বলে দেবে। তো ডায়ালিসিসে খুব কষ্টকর, ডায়ালিসিস খুব কষ্ট একদম না। এইটা হতে পারে অনেক দিন আগে ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা উন্নতি করেছে, তো এরকম কিন্তু কিছু না। সুতরাং কিডনির অসুখ হয়েছে বলে চেপে চুপে বসে থাকা একদম নয়। আমরা কি করব, যদি আমাদের জানাশোনা কারোর মধ্যে কিডনির অসুখ হয়, মনে করি কিডনির অসুখ হচ্ছে বা নিজেদেরও হয়, তাহলে আমরা একদম দেরি করব না। আর কিডনির অসুখ মানেই যে ডায়ালিসিস করতে হবে এটাও কিন্তু না। তো আমরা কি করব, আমরা নিয়ার বাই যে কোনো নেফ্রোলজিস্টের কাছে যাব, তার কাছে দেখাবো এবং শেষে যে ভাইটাল টেস্টগুলো তিনি দেবেন সেগুলো করব এবং ডেইলি বেসিসে তার তত্ত্বাবধানে থাকবো এবং তার গাইডেন্সে আমরা আমাদের জীবনযাত্রাটাকে কন্টিনিউ করব। এবার আর একটা জিনিস বলি, ডায়ালিসিস হচ্ছে খুব এক্সপেন্সিভ। এবার দেখুন, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, আমাদের দেশে প্রাইভেট হসপিটালও আছে, গভর্নমেন্ট হসপিটালও আছে, সব রকম আছে। এবার বিষয় হচ্ছে, অনেকেই আছে যারা আমরা খুব আমোদ প্রমোদ বেশ স্টার ক্যাটাগরি প্রাইভেট হসপিটালে যাব করব এরকম থাকতে পারেন, তো সেখানে তো ডেফিনেটলি প্রাইসটা বেশি হবে, এতে স্বাভাবিক। আবার যারা আছেন যাদের পক্ষে সম্ভব না বা যারা মনে করেন আমরা এত এক্সপেন্স যাব না, তো তারা এই মুহূর্তে আমাদের দেশে সরকার চালিত অনেক হাসপাতাল রয়েছে যেখানে ডায়ালিসিস হয়, প্লাস চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে ডায়ালিসিস হয়, ইন্স্যুরেন্সের আন্ডারে ডায়ালিসিস হয়, তারপরে অনেক এনজিওসরা সাপোর্ট করেন এবং ডায়ালিসিস এতে কন্ট্রিবিউশন থাকে তাদের, যার ফলে সেটা অনেকটা রিজনেবল হয়। তো এরকম কাছে পিঠে খোঁজ নিলে কিন্তু পাওয়া যাবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ডায়ালিসিস খরচা সাপেক্ষ বা খরচা সাপেক্ষ নয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পেশেন্ট বা পেশেন্ট পার্টির ওপর। সে যেরম ধরনের জায়গা থেকে ডায়ালিসিস করাবে সেটা সেরকম হবে। দেখুন, একটা হাসপাতালে গেলে হাসপাতালে ক্যাবিনও হয়, হাসপাতালে জেনারেল ওয়ার্ডও হয়, টুইন শেয়ারিং হয়, ট্রিপল শেয়ারিং হয়। তো কেবিনের যেমন ভাড়াটা অনেক বেশি, জেনারেল বেডের ভাড়াটা কিন্তু সেখানে অনেকটা রিজনেবল। তো ডায়ালিসিসের ক্ষেত্রেও এরকম। আবার এটাও ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো জায়গা থেকে ডায়ালিসিস করাচ্ছি সেটা অনেক রিজনেবল হচ্ছে বা ফ্রি অফ কস্ট হচ্ছে মানে সেটা একদম বাজেভাবে হচ্ছে, সেখানে প্রপার ডায়ালিসিস হচ্ছে না, এটা কিন্তু নয়। বা সেখানে ব্যথা লাগবে আর আমি যেখানে প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম থেকে করব সেখানে আমার ব্যথা লাগবে না, তা কিন্তু না। প্রসিডিওরটা সেমই থাকে। তো আমার এটাই বলার ছিল, আজকের দেশে আমাদের মধ্যে বিভিন্ন রোগের প্রচুর অ্যাওয়ারনেস আছে, কিন্তু সেইভাবে কিডনি অসুখের কোনো রকম অ্যাওয়ারনেস কিন্তু নেই। আমাদের মধ্যে একটা আছে, জল খাও, মানে জল খেয়েই যাও, মানে 6 লিটার জল খাও, 4 লিটার জল খাও। দেখুন, জল খাওয়া ভালো, কিন্তু কোনো কিছুই যেমন অতিরিক্ত করা ঠিক নয়, তেমন অতিরিক্ত জলপানটাও কিন্তু ঠিক না। আজকে কোনো মানুষের জল ইনটেক করার ক্ষমতা 4 লিটার, কোনো মানুষের 1 লিটার। তাকে এখন বলা হলো তুমি 6 লিটার খাও, আর যে 4 লিটার খায় তাকে বলা হলো 6 লিটার খাও। এবার দেখুন, যে 4 খায় তার পক্ষে 6 যাওয়াটা গ্র্যাজুয়ালি পসিবল, বাট যে 1 খায় তার পক্ষে 6 যাওয়াটা অল অফ সাডেন তার শরীরেরও অঙ্গগুলোর মানে অর্গানগুলোর ওপর, যেগুলো ইন্টারনাল অর্গানস আছে তার ওপর চাপ সৃষ্টি হয়। তার ক্যাপাসিটিটাই অতটা, সে 1টাকে বাড়িয়ে 2, 2.5 করবে, সেটা খুব কোয়াইট ন্যাচারাল এবং সেটুকুনি জল তো খাওয়াই উচিত। কিন্তু সেটাকে 6 করবে এটা ঠিক না। 6 লিটার জল পান করাটা খুব একটা মানে বিশাল ব্যাপার, মানে শরীরের জন্য নয়, মানে নয় ইন দ্য সেন্স হচ্ছে কি শরীরের জন্য অতটাও ফ্রেন্ডলি ব্যাপার স্যাপার নয়। তো অতিরিক্ত জলপান যেমন কিডনির ওপর চাপ সৃষ্টি করে, কম জলপানও কিডনিকে শুকিয়ে দেয়, মানে কিডনিকে শ্রিঙ্ক করে দেয়, এটাই আমি বলতে চাইছি। তো নিজের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী বলবো জলপান করবেন, এমন নয় যে ও করছে বলে আমাকেও অতটা খেতে হবে, তা নয়। একটা
হেলদি জল মানে পরিমাণ হেলদি পরিমাণ রেখে জল পান করাটা খুব দরকার। অতিরিক্ত কোনো জিনিসই যেমন ভালো না, অতিরিক্ত জল পানটাও কিন্তু ভালো না। এবার এখানে একটা বিষয় আছে, গ্রীষ্মকালে ডেফিনেটলি জলটা বেশি খাওয়া উচিত, কারণ আমাদের ঘামের মাধ্যমে অনেকটাই জল বেরিয়ে যায়। সেখানে শীতকালে কিন্তু আমাদের অত ঘাম হয় না, তো শীতকালে মোটামুটি সকলেরই জল খাওয়াটা একটু কমই হয়ে যায়। তো এটাই ছিল আজকে আমার আপনাদের সাথে শেয়ার করার, কারণ আজকের ডেটে প্রচুর মানুষ কিন্তু ভারতবর্ষে কিডনি গণ্ডগোল বা কিডনি প্রবলেমের জন্য ভুগছেন, কারণ তারা ইনিশিয়াল লেভেলে জানতেন না এই সমস্যার সম্মুখীন কিভাবে হতে হবে বা কি চিকিৎসা করা উচিত, কারণ তারা ভয় পেতেন, এরকম অনেক কিছুই আছে। তো এই অ্যাওয়ারনেসটা সব জায়গায় শুরু হয়েছে কম বেশি করে। আমি আপনাদের সাথে ভিউয়ার্সরা ভাগ করে নিলাম, কারণ কি আমি পার্সোনাল লেভেলে এই অসুখটার সাথে ঘর করছি। তো এই অসুখটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি, তা আমার মনে হয়েছে কোথাও গিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপনারা জানলেন, কালকে আপনারাও আরও 5 জনকে জানাবেন। তো এভাবে কি হবে, অল্প হলেও অ্যাওয়ারনেসটা কিন্তু স্প্রেড হতে থাকবে। তো সুতরাং আজকে ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে এটাই আমার ছিল একটা ছোট্ট কন্ট্রিবিউশন সমাজের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।